কমপক্ষে হলেও 1,20,000 ভোট পাইতো আমাদের ধানের শীষের প্রার্থী। এখানে এমপি হয়েছে তারা আহ, একটা, আমি মনে করি না এটা পলিটিক্যাল পার্টি, এটা কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলন করতে দেখেছি। কিন্তু আমার পরনে আর প্যান্ট আমি রাখতে পারিনি। মানে আমার পূর্বহীন রাজনীতির কারণে বাউফলের রাজনীতি বিএনপির কি পরাজয় হয়েছে এই আসন থেকে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাউফলের আজকে একদম বিশেষ ও প্রথম পর্বে। বাউফলের মাটি ও মানুষের গল্প, এই অঞ্চলের জানা অজানা ইতিহাস, সমসাময়িক চালচিত্র নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হবে আমাদের এই আয়োজন। আর আমাদের এই আজকের প্রথম ও বিশেষ পর্ব যিনি আলোকিত করেছেন তিনি আর কেউ নয়, বাউফলের রাজনীতির এক লড়াকু মুখ, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। আসসালামু আলাইকুম পলাশ ভাই, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। জানেন যে আমরা বাউফলে সর্বপ্রথম একটি টক শো আয়োজন করেছি। সেই অনুষ্ঠানে সর্বপ্রথম আপনাকে ইনভাইট করা হলো। আসলে এই অনুষ্ঠানে প্রথম এসে আপনার অনুভূতিটা যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এরকম প্রোগ্রাম বাউফলে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে, বা আমি নিজে এই প্রথম এত সুন্দর একটা প্রোগ্রামে সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারা এই প্রোগ্রামটাকে করার চিন্তা ভাবনা করেছে, যারা এই প্রোগ্রামটা করেছে, তাদেরকে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, আমাদের প্রোগ্রাম থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা আজকে বাউফলের রাজনীতি নিয়ে কিছু বিষয় জানবো আপনার কাছ থেকে, এবং আপনার পারিবারিক বিষয় নিয়ে আমরা দর্শকের সামনে উপস্থাপনা করব। তো যেটি আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই সেটি হলো আপনার জীবনের শুরুটা কেমন ছিল? কোন অনুপ্রেরণা থেকে আপনি ছাত্র রাজনীতি বা মূলধারা রাজনীতিতে যুক্ত হলেন? আমার শুরুটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই দিক থেকেই আমার এই দলটা করা, যদিও অপোজিশন টাইমে 111-এর পর থেকে 2008 সালের 29 তারিখের জাতীয় সংসদ নির্বাচন আমরা করেছিলাম। পরে অপোজিশনের আন্দোলন দীর্ঘ 17 বছর পর্যন্তই এই পলিটিক্সটা করতে করতে একটা সময় আসলে এই দলের ভিতরেই চলে আসে, মূল দলে চলে আসছে। মূল দলে চলে আসে। জি, আর একটা বিষয় আপনাকে জানতে চাই, বাউফল উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আপনার দায়িত্ব পাওয়ার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ করতে আপনার ভূমিকা কি ছিল? আমি সাধারণ সম্পাদক না, আমি যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এর আগে বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে আমি বাউফল পৌর যুবদলের সিনিয়র জয়েন্ট কনভেনর ছিলাম। আমি চেষ্টা করেছি দলের দুঃসময় আন্দোলন সংগ্রাম করতে এবং ঐক্যবদ্ধভাবেই থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন সবাইকে একসাথে রাখার জন্য। ইনশাআল্লাহ। কতটুকু পেরেছেন? অনেকটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজনীতি করতে গিয়ে আপনি বহুবার হামলা মামলার শিকার হয়েছেন, সেটা আমরা জানি। এই কঠিন সময় কোন জিনিসটা আপনাকে বারবার ঘুরে দাঁড়াতে সাহস জুগিয়েছে? আপনি জানেন, 5ই জানুয়ারির একটা ইলেকশন হয়েছে 2014 সালে, ডিসেম্বরের 3 তারিখ। ডিসেম্বরের 3 তারিখে তখন অবরোধ চলছিল। এই অবরোধের সমর্থনে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। এটা মানে সেন্ট্রাল প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামটা আমরা যখন করতেছিলাম, বাউফল পার্টি অফিস থেকে আমরা যখন বের হয়ে আসার পরে থানার সামনে আসার পরে আমাকে আমাদের এই মিছিলে অ্যাটাক হয়, পুলিশ অ্যাটাক করে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অ্যাটাক করে। তো ওইখান থেকে আমাকে তখনকার সময় ওসি নরেশ বাউফল থানা কর্মরত ছিলেন, তো আমাকে অ্যারেস্ট করে। আরেকজন যুবদলের, তখন আমি যুবদলের সেক্রেটারি, আরেকজন যুবদলের নেতাকে অ্যারেস্ট করে। তো থানার ভিতরে আমাকে অনেক মারছে। সাংবাদিকদের কাছে ভিডিও আছে। তো ওই সময় আমার পরনে ছিল পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পরা ছিল। তো আমার নিচের সাইডটা সম্পূর্ণ
মানে প্রায় 17-18টার মতো সেলাই লাগছে, পরবর্তীতে যখন মারছে ফাইটে গেছে আর কি। তারপর তো আর দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ইন্টারেস্টিং ঘটনা হলো যে ওই দিনকে দুপুর 1টার সময় আমি অ্যারেস্ট হয়েছি। দুপুর 3টার সময় আমাকে হসপিটাল নেছে, সেলাই-টেলাই করছে। আর আমি পুরো মানে আমার প্যান্ট ছাড়াই ছিলাম ওই বকল থানা আপনাকে হাজতে। টর্চার করেছে বাগবর থানায় বসে? বাগবল থানায় না বসে। রাস্তায়? না, বকল থানার থানাতে। ভিতরে নিয়ে টর্চার করা হয়েছে? কিন্তু আমার পরনে পাঞ্জাবি ছিল, কিন্তু আমার পরনে আর প্যান্ট আমি রাখতে পারিনি। মানে আমার প্যান্ট ছাড়াই আমি হাজতে ছিলাম। কারণ প্যান্ট পরার মতো পরিবেশ 2 পায়ে ছিল না। কারণ পায়ের উপরে পিঠেছে তো, একটার উপরে একটা বাড়ি টোটাল ফেটে গেছে। তো একরকম প্যান্ট ছাড়াই ছিলাম। তো রাত্র 11টা পর্যন্ত এইভাবে ছিলাম। হঠাৎ করে রাত্র 11টা তখনকার সময় সার্কেল এসপি কে ছিল জানি না। তো এখানকার থানা মসজিদের ইমাম সাহেব 11টার সময় আমাকে তওবা পড়াইছে। 11:15টার সময় আমাকে এনকাউন্টার দেবে, এভাবে পরিস্থিতি চলতেছিল এরকম? চলছিল এরকম। তো আমাকে ওই প্যান্ট ছাড়াই শুধু পাঞ্জাবি পরা অবস্থায় আমাকে আবার জেল হাজত থেকে বের করে নিয়ে আসছিল। তো আল্লাহ রহমতে হয়তোবা আল্লাহ কবুল করে নাই বিদায় এনকাউন্টারটা হয়নি। ওই জায়গা থেকে এসে আপনার রাজনীতিতে যুক্ত আছেন? না, না, ওই জায়গা থেকে না, মানে ওই জায়গা থেকে আরো এই রাজনীতিটা আরো স্ট্রংলি হয়ে গেল। মানে মানে ওই ঘটনার পরে রাজনীতি আর আপনার মনে হলো যে আসলে এটা শক্ত করে ধরা দরকার? তারপরে অনেকগুলো মামলার আসামি ছিলাম। প্রায় 30টা প্লাস মামলার আসামি ছিলাম। আসলে আপনার এই যে রাজনীতি করতে চাইতে মামলার শিকার হয়েছেন, আপনার পিছনে সাপোর্টটা কি ছিল যে আপনি অ্যারেস্ট হয়ে গেলে আপনার উপরের লেভেলের নেতাকর্মীদের আমি বলছি আপনার উপরের লেভেলে যে নেতাকর্মীরা আছে আপনাদের, এমপি ক্যান্ডিডেট ছিল, তাদের আসলে এই সময় দুর্দিনে কতটা সহযোগিতা পেয়েছেন? সত্য কথা বলতে হয়, আমার মামা আছে এখানে, তখনকার সময় উনি পৌর বিএনপির সেক্রেটারি, আমি যখন থানা যুবদলের সেক্রেটারি। আর আমাদের ফ্যামিলিগতভাবে সবাই বিএনপি করে, আর ফ্যামিলি আমার সবচেয়ে সাপোর্ট ছিল বেশি। আর আমার মামা কবির, হুমায়ুন কবির, উনি আমাকে তখন বেশি সাপোর্ট দিচ্ছে। দলীয় নেতাকর্মীরাও আমার পাশে ছিল। ওই সময় কি বাউফলে উনি কাউন্সিলর ছিল? হ্যাঁ, কাউন্সিলর ছিল না? পলাশ ভাই, আরো কিছু বিষয় জানার আছে। সেটি হলো যে সাধারণ মানুষের মধ্যে একটি বড় আলোচনা আছে। 2025-এ জাতীয় নির্বাচনে বাউফল বিএনপি 3টি গ্রুপে বিভক্ত ছিল। পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন এই গ্রুপিং রাজনীতির কারণে বাউফলের রাজনীতি বিএনপির কি পরাজয় হয়েছে এই আসন থেকে? আহ, এটা মূল কারণ কি না? না, এটা মূল কারণ না। 3টার ভাগে ভাগ ছিল, এটা সঠিক। নমিনেশন পাওয়ার আগ দিন পর্যন্ত, কারণ 3জন প্রার্থী ছিলেন নমিনেশন পাওয়ার জন্য, মানে ট্রাই করেছিলেন, বাট একজনই পাবে। তো আমরা চেষ্টা করেছিলাম যে যাকে নমিনেশন দিয়েছে নমিনেশনটা পরিবর্তন করে যেন দলের দুঃসময়ের নেতাদেরকে নমিনেশনটা দেয়। আমরা এই জন্য রিভিউ চেয়েছিলাম দলের কাছে। তো দল এটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আমরা দলের সাথে ছিলাম। বাট আমাদের এখানে যে বিএনপির যিনি ক্যান্ডিডেট ছিলেন, তার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছিল। তার কিছু নেগেটিভ বক্তব্যের কারণে ভোটের রেজাল্টে যে ইম্প্যাক্ট পড়ছে মনে করি আমি। সে যখন নমিনেশন পেয়ে বাউফলে আসলো, সেটা ঢাকায় ছিল, তখন আপনারা যেন উপরের লেভেলের নেতাকর্মী ছিলেন, তাদের কাছ থেকে মানে যে নমিনেশন পেয়ে এসেছে, ওই সময় কিছু মানে আপ্যায়নের জন্য বা আপনাদেরকে কোনো বিষয় কল করে কোনো যুক্তি পরামর্শের জন্য কি ডাকা হয়েছিল? না, আমাদের কল করা হয়নি, আমাদেরকে ডাকাও হয়নি। ইভেন আমাদের নির্বাচন চলাকালীন অবস্থায় আমাদের বাসায় একটা ধানের শীষের পোস্টারও কেউ তাদের ওই নমিনেশন যে পেয়েছে নমিনেটেড ওই ক্যান্ডিডেটের পক্ষ থেকে যায়নি। না গেলেও আমরা দলের সাথেই ছিলাম। ধানের শীষের বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এত বছর ত্যাগী রাজনীতি করছেন। এবং ইন্টারেস্টিং হলো যে আমরা এই দলের সাথে মানে এতটাভাবে ইনভলভমেন্ট, আপনিও জানেন, আমাদের বয়স্ক নানু ছাড়া আমাদের সবাই জেলে গেছে এই দলের কারণে। 2008 সালের 29 তারিখের নির্বাচনের পর যখন আওয়ামী লীগ পাওয়ারে আসলো, আমরা অপোজিশনে ছিলাম। তারপরে আপনার 5 জানুয়ারি ইলেকশনের পরে 153-তে আনকনটেস্টে আবার যখন আওয়ামী লীগ পাওয়ারে আসলো,
তখন আমরা অপোজিশনে যাওয়ার জন্য সেন্ট্রালি চেষ্টা করতেছি, আমরাও চেষ্টা করতেছি। পরে আবার 18 সালে ইলেকশন হইলো। তখন এই লং টাইমটা এখানে দুইটা গ্রুপ ছিল আওয়ামী লীগের, আসাম ও ফিরোজপুরে ফিরোজ স্যার ওই মেয়র গ্রুপ ছিল, জুয়েল সাবগুল, দুটা গ্রুপই আমাদেরকে নিয়ে মূলত পলিটিক্সটা করছে। আর ব্যক্তিগতভাবে মামলা টামলা বেশি দিয়েছে এখানে। পৌর আওয়ামী লীগের যে সভাপতি, এখানে আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান, উনি ব্যক্তিগতভাবে প্রায় মানে 16-17টা মামলা উনিও দিয়েছে বিভিন্ন পলিটিক্যাল ভাবে। আপনি মনে করেন ধরেন মানে হিন্দু মন্দির পোড়া মামলা আসামি করছে, গাড়ি পোড়া মামলা আসামি করছে, তারপর পেট্রোল বোমা মামলা আসামি করছে, আবার পুলিশ ইন্টারেস্ট হয়ে কিছু মামলা করছে ওই সময়কাল। ভাই আরেকটা কথা জানতে চাই, যে 2025-এ জাতীয় নির্বাচনে আপনাকে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলন করতে দেখেছি। সেই মুহূর্তে মানসিক অবস্থা কেমন ছিল? কোন তাড়না থেকে আপনি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন? আমরা দলের প্রয়োজনেই নেমেছিলাম যে এখানে কোনোভাবে যেন আমাদের প্রার্থীটা হেরে না যায়, দলের ডিসিশন যেন সুইচ করে, পরিবর্তন করে, দলের স্বার্থেই নেমেছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি তো তখন তো আসলে জীবনের ঝুঁকি না, তখন তারা আওয়ামী লীগ নাই। আমরা যখন দলের জন্য, আপনার মনে আছে কিনা জানি না, আমরা ম্যাডাম অ্যারেস্ট হয়েছে তখনও আমরা এখানে আন্দোলন করছি জীবনের ঝুঁকি নিয়ে, ঢাকায় আন্দোলন করছি। তারপর আমাদের তখনকার সময় যুব দলের সভাপতি ছিল এখন মাননীয় প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু ভাই যখন অ্যারেস্ট হয়েছে তখনও আমরা এখানে আন্দোলন করছি। জীবনের লাইফটাই তো ঝুঁকি নিয়ে যারা পলিটিক্স করে। আপনার কথা হচ্ছে যারা রাজনীতিতে আসবে তাদের লাইফ ঝুঁকিতে নিয়ে আসবে তারা। পলিটিক্স মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা পলিটিক্স মানে ঝুঁকি, পলিটিক্যাল একটা পার্ট। ওই সময়কাল আপনার এই যে 25-এ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ওই সময় এই আন্দোলন নিয়ে সেই সময় বাউফলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। পরিশেষে সেই আন্দোলন কিন্তু কোনো বিএনপির বিরুদ্ধে ছিল না, মনোনয়ন যাকে দিয়েছে সেটা পরিবর্তনের একটা আন্দোলন ছিল। আপনি কি মনে করেন ওই সময় যদি পরিবর্তন করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হতো, সেই সময় কি তাহলে কি বাউফলে বিএনপি এমপি ক্যান্ডিডেট হিসেবে বিজয় লাভ করতে পারতো কিনা? হ্যাঁ, অবশ্যই পারতাম। এই কারণে আপনার যদি পরিবর্তন করে অন্য ক্যান্ডিডেট দেওয়া হতো, কোনো ক্যান্ডিডেট দিত, সে এই ইলেকশন টাইমে নেগেটিভ কোনো বক্তব্য দিত না, যেটা পাবলিক মানে জনগণের অ্যাগেনস্টে কোনো বক্তব্য দিত না, যেটা আমাদের ক্যান্ডিডেট ওই সময়কাল দিয়েছে। যে উনি বলেছে আমার 4 in 1 হয়ে যায়। তারপরে আপনার বলেছেন যে আমি এমপি হওয়ার পরে অনেকেই বাউফলে থাকতে পারবে না। এই টাইপের কোনো বক্তব্য আমার মনে হয় আমাদের ক্যান্ডিডেট যারা ছিলেন তারা পাইলে এই ক্যান্ডিডেটগুলো এইভাবে বক্তব্য দিত না। তাহলে আপনি হারার মূল কারণটা দেখছেন তার শুধু এই বক্তব্যের কারণে, হয়তো শুধু বক্তব্য আর ইউনিটিও সে করতে পারেনি, সে ডাকে নেই। সে তার একটা চিন্তা ভাবনা ছিল, দানের শেষ পেয়েছি, সবাই আমাকে ভোট দিবে, তাই যেহেতু আওয়ামী লীগ নাই। সে হয়তো জানতো যে বাউফল 3টি গ্রুপিং হয়েছে রাজনীতিতে। সে যদি ইচ্ছা করতো সবাইকে একসাথে এক জায়গায় বসে মিটিং করে যদি রাজনীতিতে নামতো, সে তাহলে কি হয়তো বাউফলে জয়লাভ করতে পারতো কিনা? হ্যাঁ, অফকোর্স। আপনি এখানে কমপক্ষে হলেও 1,20,000 ভোট পাইতো আমাদের দানের শেষের প্রার্থী। আর মাত্র 30 থেকে 35 বা 40,000 ভোট পাইতো অ্যাগেনস্ট প্রার্থী। বিপুল ভোটে জয়লাভ করতো, শুধু তার বক্তব্যের কারণে। বাউফলে একদিকে আপনি বিএনপির অনেক ক্ষতি হয়েছে বলে কিনা মনে? হ্যাঁ, অবশ্যই বিএনপির ক্ষতি হয়েছে। এখানে বিএনপির এমপি নাই। এখন এখানে ডেভেলপমেন্ট হওয়াটা খুবই কঠিন। তবে আমরা চেষ্টা করতেছি। আপনি জানেন প্রায় 1 month অ্যাগো চিফ ইঞ্জিনিয়ার এলজিবির চিফ ইঞ্জিনিয়ার স্যার আসছিলেন। আমরা এখানে প্রজেক্ট দিয়েছি। আমাদের সেন্ট্রালি আমাদের বিএনপির অনেক নেতারা রয়েছেন প্রাইম মিনিস্টারের কাছাকাছি, তাদের মাধ্যমে আমরা ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। আর চেষ্টা করতেছি যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে বিএনপির উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো যদি আমাদের মধ্যে চলে আসে, ইনশাল্লাহ ডেভেলপমেন্ট হবে। নির্বাচনের পরবর্তী সময় যখন জামাত প্রার্থী জয়লাভ করেছেন এই বাউফল আসন থেকে, তখন জামাত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে মাঠ পর্যায়ে একটি জামাত বিএনপির একটি ধস্তাধস্তি ছিল, আমরা দেখেছি মাঠে।
সেই জায়গায় আপনি এটা নেতা কর্মীদেরকে কতটুকু গুছিয়ে রাখতে পেরেছেন? আম, আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী বিশ্বাস করে। আর যেই পার্টি এখানে এমপি হয়েছে তারা আহ, একটা, আমি মনে করি না এটা পলিটিক্যাল পার্টি, এটা একটু ডিফারেন্ট টাইপের পার্টি, এগুলা আইএস টাইপের পার্টি, এগুলো অর্গানাইজেশনটা একটু অন্যরকম স্টাডি করা। তো আমাদের দলের নেতাকর্মীদের উপরে যখন অ্যাটাক করা শুরু করেছে, আমরা তাৎক্ষণিকভাবে সবাই মিটিং করে ইউনিটি হয়ে এটার প্রোটেস্ট করেছি ইনশাআল্লাহ। জি, আরেকটি জানতে চাওয়ার হলো যে বিষয়টি, পুরনো অতীত ভুলে ভুল থেকে শিক্ষা নিয়ে বাউফলে বিএনপি আবার কি একক শক্তিশালী প্ল্যাটফর্মে ফিরে আনতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনার পরিকল্পনা কি কি আছে ভবিষ্যতে? এখন যেহেতু লোকাল গভর্নমেন্ট ইলেকশন খুব কাছাকাছি আসতেছে, আমরা অলরেডি মনে হয় ইউনিটি হয়ে গেছি। আমরা ইউনিটি হয়ে গেছি। এখানে উপজেলা বিএনপির এখন ভারপ্রাপ্ত আহ্বায়ক রয়েছেন, তারপর পৌর বিএনপি সভাপতি রয়েছেন, উপজেলা বিএনপি সদস্য সচিব, পৌর বিএনপির জেনারেল সেক্রেটারি, উপজেলা ছাত্র দল, যুবদল, আমরা সবাই একাত্রিত এই প্রোগ্রামগুলো করতেছি। তো আপনার সামনে দ্রুত আগে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেহেতু এখানে জাতীয় ইলেকশন কাছাকাছি নাই, তো ওই তিনজন ক্যান্ডিডেট তো জাতীয় ইলেকশনমুখী। স্থানীয় সরকার তারা তো স্থানীয় সরকার ইলেকশন করবে না। জি পলাশ ভাই, বাউফলের রাজনীতি নিয়ে কিছু জানলাম আপনার কাছ থেকে, আমাদের দর্শকরাও জেনেছে। যে আরেকটি বিষয় শোনা যাচ্ছে খুব জোরালো ভাবে, আপনি আগামীতে নাজিরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। নাজিরপুর ইউনিয়ন সাধারণ মানুষের প্রধান সমস্যাগুলো কি মনে করেন, আর নির্বাচন করবেন এটি কতটুকু সত্য? আপনি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমিও নিয়োগ করেছি। এটা আমার অর্জিন। এখানে আমার আমার আত্মীয় স্বজন সবাই আমার ইউনিয়নের, এই ইউনিয়নে আমার জন্ম তাদের বাড়িতে, বাট বড় হওয়া আমার মিউনিসিপ্যালিটিতে। তো এই ইউনিয়নের আমি, আল্লাহ যদি কবুল করে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন করতে চাই। আল্লাহ যদি কবুল করে নিয়োগ করেছি। তো এই নাজিরপুর ইউনিয়নে যেই জনসংখ্যা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের মূলত যে সমস্যাটা কি কি সমস্যা ভোগান্তিতে তারা আছে, কি কি মার্ক করেছেন আপনি? এখানে মূল সমস্যা রয়েছে আমাদের তিতুলিয়া নদীটা। এই নদী আমাদের ইউনিয়নটা ভেঙে যাচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এখানে ড্রেজিং করতে আমরা দেবো না, বালু উত্তোলন করতে দেবো না। এবং ইনশাল্লাহ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী থাকেন, এই ইউনিয়নটাকে একটা ট্যুরিস্ট জোন করার নিয়ে রয়েছে, আল্লাহ যদি কবুল করে, যে এখানে যেন বাহিরের ইউনিয়ন থেকে বা অন্য উপজেলা থেকে টুরিস্টরা আসে দেখার জন্য, এই ইউনিয়নের যেন ইনকাম সোর্সটা আরো দ্বিগুণ হয়। আপনি জানেন আমাদের এখানে স্টিল ইম্পোর্টার, স্টিল ম্যানুফ্যাকচারার, স্টিল স্টিল ট্রেডিং অনেক রয়েছেন এখানকার ব্যবসায়ী, ঢাকাতে বিজনেস করে। তারপর ম্যান পাওয়ার ট্রেডে রয়েছেন। তারপর আমাদের স্টিলের সাথে অনেকভাবেই চাকরি করেন রয়েছে, তারা তো একটা ইনকাম করতেছে। কিন্তু এখানে একটা বড় একটা অংশ যারা আমার জেলে রয়েছে, তারপর ছোট ছোট দোকান করেন, ট্রেডিং করেন, এই এরকম একটা যদি ট্যুরিস্ট জোন হয়, লোকালে যারা রয়েছেন তাদেরও একটা ইনকাম সোর্স বাড়বে বলে আমি মনে করি। আপনি একটি তরুণ রাজনীতিবিদ, আসলে বাউফলে বেকারত্ব তো আছে অনেক, শিক্ষার আর গতিশীল নেতা হিসেবে আপনি ব্যক্তিগত ভাবনা কি, এদেরকে যে বেকারত্ব দূর করার জন্য ব্যক্তিগত ভাবনা কি, পরিকল্পনা কি? ধন্যবাদ। আমার চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। আমাদের এই উপজেলা, এই জেলা একটা উদীয়মান জেলা। এখানে আপনি জানেন একটা সি পোর্ট অলরেডি ওপেন, এখানে ভ্যাসেল বার্থিং করে, এবং ট্রান্সপোর্টেশন হাইওয়ে রোডগুলো খুবই ভালো। তো এখানে ইকোনমিক জোন হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে। তো আমার চিন্তা ভাবনা, যদি আল্লাহ আমাকে কবুল করে জনপ্রতিনিধি হই, যারা ইয়াং রয়েছেন তাদেরকে আমি ট্রেনিং দিতে চাই, মানে পরামর্শ বা পাশে থাকতে চাই, আলোচনা করে যে সবাই যেন ম্যানুফ্যাকচারিং কনসার্ন নিয়ে চিন্তা ভাবনা করে, এখানে উৎপাদন করবে, এখান থেকে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হলে বাহির থেকে রেমিটেন্স আসবে, আমাদের রিজার্ভ ফান্ড আসবে। এইভাবে আমার একটা চিন্তা ভাবনা আছে।
রাজনীতির পলাশ ভাইকে তো চিনলাম, রাজনীতির বাইরার পলাশ ভাই, মাসুম বিল্লাহ পলাশ ভাই। এর আগে সবাই আপনাকে হাজি বলে ডাকে, হাজি মাসুম বিল্লাহ পলাশ ভাই, সেই ডাকটা আপনার কাছে কেমন লাগে? হাজি মাসুম বিল্লাহ পলাশ। আসলে হাজী মাসুদুল্লাহ পলাশ, আমি 2006 ফার্স্ট করেছি, পরবর্তীতেও গিয়েছিলাম। তো আসলে কিভাবে নামটা চলে আসতো এটা আমি জানি না। তো মূল নাম মাসুদুল্লাহ পলাশ। তো হাজী নামটা আসছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার? ভালো লাগছে। জি, আলহামদুলিল্লাহ। এবং আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি পলিটিক্সের পাশাপাশি আমি একটা বিজনেসম্যান, আমি বিজনেস করি। ব্যক্তিগত মাসুম ভাই, আপনার কোনো গুণ বা শখ সাধারণ মানুষ একটু আমার দর্শকদের বলতেন যে আপনার একটা গুণের কথা আর একটা শখের কথা আমরা জানতে চাই। আসলে আমার শখ হলো একটু মানে ট্রাভেলস করা, বাইরে একটু দেশের বাইরে একটু ঘোরা। ঘোরা, তার ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, এটাই আমার শখ। আর গুণ হলো যে আমি 24 আওয়ার্সের ভিতরে 18 ঘন্টা কাজ করতে পছন্দ করা। হ্যাঁ, এবং এইভাবে কাজ করতে চাই যেন আমার মানে অনেক হার্ড ওয়ার্ক করতে চাই 18 ঘন্টা, মানে ঘুমানোর আগেই যেন আমি আমার গন্তব্য, আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি। কাজটা শেষ করে যেন শুধু ঘুমানোর সময়টা আমি পাই। জি, আপনার রাজনৈতিক কেরিয়ার অনেক বড়। তো আনন্দের দিন, এই রাজনীতিতে এসে আনন্দের দিন, সবচেয়ে আনন্দের দিন এই রাজনীতিতে পাওয়া এবং সবচেয়ে কষ্টের দিন, দুইটা যদি বিভক্ত করতেন, মানে একটু স্মরণ করতেন। আনন্দ এখনো পাইনি, রাজনীতি এখন পর্যন্ত আনন্দ পাননি আনন্দ আপনি? পাইনি। তারপরেও আলহামদুলিল্লাহ আনন্দ পাইনি। তবে একটা একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি, এটাই মনে করি একটা আনন্দ। জি। আগে তো আপনার ইচ্ছা করলেই আপনার মুভ করতে পারতাম না, পুলিশ অ্যারেস্ট করতো, ইনফরমেশন দিত থানায়, হয়তো এক জায়গায় 5 মিনিট দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। যে ওই জায়গা থেকে আপনি এখন আনন্দ হ্যাঁ, পাচ্ছেন যে এখন আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। পারছি। যে সবচেয়ে কষ্টের দিনটা যদি বলতেন এই রাজনীতির কেরিয়ারে। রাজনৈতিক ক্যারিয়ারে আমার আমার মনে পড়ে যে 16-17 বছরে আমি বাউফলে এসে আমার বাবা মার সাথে একসাথে বসে ভাত বা দুপুরে লাঞ্চ বা রাত্রে একসাথে থাকতে পারিনি। বাউফলে ছিলাম, প্রোগ্রাম করছি, হয়তো আর এক বাসায়, অন্য বাসায় ছিলাম, এভাবেই প্রায় এটা আপনার 15-16টা বছরই আফসোস ছিলাম। জীবনে, তাই না? আচ্ছা, সবকিছু শুনলাম, সর্বশেষে যদি জানতে চাই, বাউফলে তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের কোন পথ অবলম্বন করে আসা উচিত আপনি মনে করেন ভবিষ্যৎ রাজনীতির জন্য? নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায়, যারা যারা ইয়াং জেনারেশন, যারা পলিটিক্সে আসতে চায়, তাদের প্রতি আমার একটা বড় ভাই হিসেবে পরামর্শ থাকবে যে আপনারা পড়াশোনা করেন, দুইটা ল্যাঙ্গুয়েজ শেখেন বেশি করে, একটা হলো আরবি, একটা হলো ইংলিশ। বিজনেসের পাশাপাশি আপনারা পলিটিক্স করেন। স্টুডেন্ট পলিটিক্স করলেও যেন আমার পাশাপাশি কোনো একটা বিজনেস থাকে, আমার একটা রিকোয়েস্ট তাদের প্রতি। আপনার চাইতেছেন যারা নতুন প্রজন্ম রাজনীতিতে আসবে তারা যেন পাশাপাশি কোনো জব বা কোনো বিজনেস করে। তার যেন একটা বিজনেস থাকে, তো তার জন্য পলিটিক্স করতে এসে যেন অন্য নেতা কর্মীদের মানে কোনো মানে কারো দায়বদ্ধ যেন না হয়ে যায়, যারা যেন সঠিকভাবে সঠিক পথে আসতে পারে, পাশাপাশি একটা চাকরি বা জব যেন তার থাকে। আপনার পরামর্শ নতুন প্রজন্মের জন্য এটাই। জি, অনেক কথা হলো, আমাদের অনুষ্ঠানে আসছেন। সর্বশেষে এই যে এতক্ষণ আমাদের সাথে আলোচনা করলেন বাউফলের মানুষ নিয়ে, জনগণ নিয়ে, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে, রাজনীতি নিয়ে, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে? সর্বশেষে যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি খুব সুন্দর ভাবি এখানে, আমার খুব ভালো লাগছে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সকলের সুখের দিন হয়ে হাসিতে ভরে উঠুক সবার প্রতিটি জীবন, প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ। আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন, আমাদের পক্ষ থেকে সামান্য এই উপহার আপনার জন্য। ধন্যবাদ। আমাদের সম্মানিত বাউফল উপজেলা নাগরিকগণের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, সম্মানিত নাজিরপুর ইউনিয়নের নাগরিকগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের অনুষ্ঠানে আপনিও আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার ব্যক্তিগত মতামত নিয়ে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।